নমস্কার, আমার ছোট ছোট ভাই বোন এবং আমার স্টুডেন্টরা, আশা করছি তোমরা ভগবানের কৃপায় সবাই ভালো রয়েছো। আমরা আমাদের এই চ্যানেলের মধ্যে দিয়ে সংস্কৃতের তোমাদের পাঠ দিয়ে থাকি 11 এবং 12-এর। যারা গত সব সময় আমার কাছ থেকে ক্লাস করে থাকে তারা তো অবশ্যই জানে যে আমি কিভাবে ক্লাস করে থাকি এবং আমার এখান থেকে কীরকমভাবে সাজেশান লাগে, তারা সব জানে। আর যারা নতুন এবছর ক্লাস করছো তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই যদি আমার আজকের ক্লাসটা ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই আমার সঙ্গে জুড়ে থেকো এবং এইরূপ ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দিও। তো আজকে যে ক্লাসটা নিয়ে এসেছি অ্যাকচুয়াল 11-এর জন্য, যে 11 তোমাদের ভাগ হয়ে গিয়েছে পার্টে পার্টে, সেই সেমিস্টারভাবে ভাগ হয়ে গিয়েছে। এবছর তোমাদের ফার্স্ট সেমিস্টার হবে। তো ফার্স্ট সেমিস্টারে তোমাদের ধাতুরূপ রয়েছে 4টা। সেই 4টা ধাতুরূপ তোমাদেরকে পরস্মৈপদী থেকে করতে হবে। এবার ধাতুরূপ কি, পরস্মৈপদী কি, কিভাবে করব আমরা, এই সমস্ত কোশ্চেনের উত্তর নিয়ে আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে। এটা যদি 12-এর যারা ধাতুরূপ সম্পর্কে এখনও উদাসীন রয়েছো তারাও যদি দেখতে পারো, তাহলে আজকে আমি যেভাবে বোঝাবো সেইভাবে যদি বুঝতে পারো, তাহলে কিন্তু তোমাদের একটা লট লকার একবারে ক্লিয়ার হয়ে যাবে। তাই আজকের ক্লাসটা বলছি না যে আলাদাভাবে 11-এর, শুধুমাত্র এটা 12-এরও। অতএব 11-12 দুজনেই দেখতে পারো আজকে যে ক্লাসটা। তো চলো কথা না বাড়িয়ে, যারা পুরনো আমার স্টুডেন্ট রয়েছে তাদের তো বলবোই ক্লাস অবশ্যই ভালো করে করো এবং যেভাবে করাচ্ছি সেভাবে করলে অবশ্যই তোমরা ভালোভাবে রেজাল্ট করতে পারবে। আর যারা নতুন এসছো আমার চ্যানেলে তাদেরকে বলবো, অবশ্যই আজকের ক্লাসটা করার পরে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবে। তাহলে আমি যেই ভিডিও নিয়ে উপস্থিত হব, যেই রূপ ভিডিও নিয়ে উপস্থিত হব, সময় মতো নোটিফিকেশান আকারে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর চলো কথা না বাড়ি আজকের ক্লাসটা তাহলে আমরা দেখে নিই। তোমাদের ধাতুরূপ রয়েছে। ধাতুরূপ কি, ধাতুরূপ কি, কেনই বা আমাদের ধাতুরূপটা পড়তে হবে? ধাতু হচ্ছে, আমরা জানি আমাদের বাক্য গঠন করার জন্য যেটা লাগে, কর্তা লাগে, কর্ম লাগে একটা বাক্য কমপ্লিট করার জন্য। যেমনভাবে একটা কর্তা উপকারী একটা বাক্যের মধ্যে, ঠিক একইভাবে একটা কর্মও কিন্তু উপকারী। কর্তা কি করছে সেটা হলো কর্ম বা ক্রিয়া। সেই ক্রিয়া বাক্য রচনা করার ক্ষেত্রে, সেই ক্রিয়া আমি কিভাবে রচনা করব, ক্রিয়া কিভাবে বসাবো, কোন কর্তার ক্ষেত্রে কিভাবে আমি ক্রিয়াটাকে প্রযুক্ত করব, সেইগুলোর জন্য আমাদের ধাতুরূপের প্রয়োজন। তাহলে কি ক্রিয়া মানে ধাতু? না, ক্রিয়ার মূল হচ্ছে ধাতু। ক্রিয়ার মূল, আমরা বসে আছি, খাচ্ছি, পড়ছি, দেখছি, লিখছি, এগুলো সমস্ত এক একটা ক্রিয়া। সেই ক্রিয়াগুলোর মূল যা, তাকে বলা হচ্ছে ধাতু। ক্রিয়ার মূল হচ্ছে ধাতু। এই ক্রিয়াকে তিঙন্ত পদ বলেও উল্লেখ করা হয়ে থাকে। তাহলে আমি যদি ক্রিয়া যদি বলি যে আমার তো ক্রিয়া যদি ধাতু হয়, তাহলে আমি ধাতুরূপ জানলাম, তো ক্রিয়া তো ক্রিয়াই হয়, তাহলে আমি কেন আলাদাভাবে কেন শুধু শুধু আবার ক্রিয়ার এত সব করতে যাব, কেনই বা সূত্র করতে যাব? আমরা জানি কর্তা এক নয়, বিভিন্ন ধরনের কর্তা রয়েছে। একজন কর্তা হয়, দুজন কর্তা হয়, বহুজন কর্তা হয়। আবার আমি হতে পারি, তুমি হতে পারো, সে হতে পারে, রাম হতে পারে, শ্যাম হতে পারে। সমস্ত কর্তার ক্ষেত্রে সমস্ত ক্রিয়া প্রযুক্ত হবে না। দ্বিতীয়ত, আমি কোন সময় কাজটা করছি সেই কালটা বাক্যের মধ্যে অবশ্যই উল্লেখ থাকে। এবং একটা বাক্য তৈরি করতে গেলে আমি কোন সময় কোন কাজটা করছি, কোন কালে কোন সময়, সেটা কিন্তু আমার বাক্যকে কমপ্লিট করতে সাহায্য করে। আর এইগুলো আমাদের জানার জন্য আমাদের কিন্তু ধাতুরূপ করতে হয়, অর্থাৎ কি তিঙন্ত প্রকরণ করতে হয়।
আর না হলে আমরা বাক্য কমপ্লিট করতে পারবো না এবং বাক্য গঠন করতে উদাসীন থেকে যাব। তো চলো এখানে কি বলেছে এবং এই ধাতুর সম্পর্কে কি সেটা আমরা দেখব। তাহলে ধাতু কাকে বলছে? ক্রিয়ার মূলকে বলা হচ্ছে ধাতু। ক্রিয়াকে তিঙন্ত পদও বলা হয়, এক্ষুনি আমি বললাম। এই ধাতুগুলোকে 10টা লকারে বিভক্ত করা হয়। এই 10টা লকার যদি আমরা জেনে যাই তাহলে আমাদের কোনো বাক্যে কোনো ক্রিয়া কখনোই ভুল হবে না। সেই 10টা লকার কি কি? পরস্মৈপদী পদ একটা রয়েছে, আত্মনেপদ একটা রয়েছে এবং একটা উদ্ভয়পদী পদ রয়েছে। সেই পরস্মৈপদীর যে লট, লোট, লং, বিধিলিঙ্ক আর লিট, এই 5টা লট লকার, এবং আত্মনেপদের হচ্ছে লিট, আসির লিঙ্ক, লুট, লুঙ্ক এবং লিঙ্ক। এই হচ্ছে আত্মনেপদের 5টা লকার। এই করে 10টা লকার আমাদেরকে মুখস্থ যদি আমরা রাখতে পারি তাহলে আমাদের বাক্য রচনার ক্ষেত্রে কোনো অসুবিধে হবে না। এবার এই প্রত্যেকটা লকারের একটা নির্দিষ্ট মানে রয়েছে। যেমন লট মানে কি? বর্তমানকাল। লোট মানে কি? আদেশ, উপদেশ। লং মানে কি? অতীতকাল। বিধিলিঙ্ক মানে কি? বিধিলিঙ্ক মানে হচ্ছে উচিত অর্থ। লিট হচ্ছে ভবিষ্যৎকাল। ঠিক এরকম প্রত্যেকটার একটা করে মানে রয়েছে। আমাদের পাঠ্যাংশে, আমাদের 11-এর যেটা পাঠ্য সেটা কি? লট, লং এবং লিট, অর্থাৎ বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। এই হচ্ছে আমাদের 3টে এবছরের জন্য ইম্পর্টেন্ট, মানে এবছরের জন্য ফার্স্ট সেমিস্টারে আমাদেরকে দিয়েছে। এই লট, লং, বৃদ্ধি, লিট, এই 3টের প্রত্যেক দিন আমরা একটা করে নিয়ে উপস্থিত হব এবং একটা লট লকার যদি আমি সঠিকভাবে জেনে যাই তাহলে কোনো দিন আমাদের কোনো পরস্মৈপদী ধাতু বা পরস্মৈপদী ক্রিয়া কখনো আমাদের ভুল হবে না। তাই আজকে আমরা লট, অর্থাৎ আজকে কেবলমাত্র আমরা বর্তমানকাল নিয়ে আলোচনা করব। আজকে যেটা আমি তোমাদেরকে দেখাবো, যেভাবে ক্লাসটা করাবো, সেভাবে যদি তোমরা ক্লাসটা করে থাকো তাহলে তোমাদের কিন্তু লট অর্থাৎ বর্তমানকালে যে সমস্ত আমরা বাক্য রচনা করব, যে সমস্ত কর্তার ক্ষেত্রে বর্তমানকালের যে বাক্য রচনা হবে, যে কোনো ক্রিয়াতে আমরা বর্তমানকাল প্রযুক্ত করতে পারবো, সেই হিসেবেই আজকে আমরা ক্লাসটা করব। তো চলো কথা না বাড়িয়ে তাহলে আমরা আজকে লটটা দেখব। এবার এই লট করার জন্য সবের ফার্স্ট যেটা আমাদের লাগবে সেটা কি? এখানের একটা সূত্র রয়েছে, সেই সূত্রটা আমাদেরকে মুখস্থ করতে হবে। চলো সেই সূত্রটা তাহলে আমরা লিখে নিই। লটের সূত্র হচ্ছে তি, তস, অন্তি, সি, থস, থ, মি, বস, মস। এইবার এই যে সূত্রটা, এই সূত্রটা যদি তোমরা ভালোভাবে মুখস্থ করে নিতে পারো, তি, তস, অন্তি, সি, থস, থ, মি, বস, মস, তাহলে বর্তমানকালের যে কোনো পরস্মৈপদী ধাতু থাকলে আমরা নিজের থেকে সেটাকে তৈরি করতে পারবো। কীরকম তৈরি করতে পারবো সেটা তাহলে আমাদেরকে দেখতে হবে। এখানে তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, সূত্রের মধ্যে যেখানে দন্তস্বয় হসন্ত থাকবে সেখানে কিন্তু দন্তস্বয় হসন্তের কোনো একটা আলাদা ভার্সান হয়, সেটা কি? বিসর্গ। তাই তয়ের পাশে বিসর্গ হবে। এখানে থয়ের পাতে দন্তস্বয় হসন্ত আছে, তাই থয়ের পাশে বিসর্গ হবে। মানে যখন সূত্র থেকে যখন এটা এখন ক্রিয়াতে কনভার্ট হবে তখন যেখানে যেখানে দন্তস্বয় হসন্ত আছে সেখানে সেখানে বিসর্গ হয়ে যাবে। এখানে আছে কি? মস, তাহলে ময়ের পাশে বিসর্গ হয়ে যাবে। তাহলে কি হলো? এটা হয়ে গেল। এবার এখানের ক্ষেত্রে একটা আরেকটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে খুবই ভালো হয়। আমি, এখানে একটা করে আকার আসবে উত্তম পুরুষের ক্ষেত্রে, তাহলে এখানে কি হচ্ছে? আব, আবহ। এখানে কি হচ্ছে তাহলে? আমহ। এটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু আরও ভালো হয়। আমি, আবহ, আমহ। এবার কিভাবে আমাদেরকে এবার কনভার্ট হবে সেটা আমাদেরকে দেখতে হবে। তো চলো
আমাদের কতগুলো ধাতু রয়েছে এবারে? ভূ, গম, দৃশ, সরি, ভূ, গম, কি কি রয়েছে একবার দেখে নিই তোমাদের কি কি রয়েছে। ভূ রয়েছে, গম রয়েছে, আচ্ছা, আর রয়েছে ক্রি, আর রয়েছে তোমার পুজ, সম্ভবত গম নেই। ভূ, ক্রি, সিলেবাসটা একবার দেখে নিই তোমাদের কি কি রয়েছে। রয়েছে ভূ, গম, ক্রি আর পুজ, চারটা তোমাদের রয়েছে। সেই চারটাকে আমরা আজকে দেখব। ভূ, গম, ক্রি আর হচ্ছে যে ভূ, গম, ক্রি আর হচ্ছে তোমার পুজ, এই চারটার বর্তমানকাল যদি আমরা আজকে করে নিতে পারি, মানে শিখে নিতে পারি, তাহলে কোনো দিন ভুল হবে না, সেটা দেখে নেব। এবার এইখানে একটু বোঝার ব্যাপার আছে, একটু বুঝিয়ে দিই, তারপর আমরা যাচ্ছি। বর্তমানকালে এই যে বলা হচ্ছে বচন, পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, এগুলোর মানে কি? আমি ধরলাম আমি মুখস্থ করব, ঠিকই আছে, কিন্তু মুখস্থ করলেও এগুলোর মানেটা কি আমাকে সঠিকভাবে জানতে হবে। সেই মানেটা কি? দেখো, প্রথম পুরুষ মানে হচ্ছে, আমরা ইংরাজিতে জানি ফার্স্ট পার্সেন্ট, সেকেন্ড পার্সেন্ট এবং থার্ড পার্সেন্ট। ফার্স্ট পার্সেন্ট মানে কি? আমি, আমরা। সেকেন্ড পার্সেন্ট মানে কি? তুমি, তোমরা। থার্ড পার্সেন্ট মানে কি? সে, তাহারা। আমাদের সংস্কৃতে ঠিক উল্টিয়ে সূত্রটাকে মনে রাখার জন্য এভাবে করা হয়েছে। ফার্স্ট পার্সন মানে কি? উত্তম পুরুষ। তাহলে উত্তম পুরুষ আমি, আমরা বাক্য রচনায় যখন থাকবে আমি, আমরা, সে আমি আমরার ক্ষেত্রে এইখানে সূত্র প্রযুক্ত হবে, ক্রিয়াতে এই সূত্র প্রযুক্ত হবে। তুমি, তোমরা যে বাক্যের মধ্যে থাকবে, যে কর্তা, সেখানের মধ্যে এই ক্রিয়া কমপ্লিট হবে, এবং সে তাহারার মধ্যে যে কর্তা থাকবে সেখানে এই ক্রিয়ার সূত্র প্রযুক্ত হবে। এবার প্রথম পুরুষ অর্থাৎ সে তাহারার ক্ষেত্রে একজন হতে পারে, দুজন হতে পারে, বহুজন হতে পারে, তাই আমাদেরকে তিনটে সূত্র দেখতে হচ্ছে প্রথম পুরুষের ক্ষেত্রে। মধ্যম পুরুষের ক্ষেত্রে তুমি, তোমরার ক্ষেত্রে একজন হতে পারে, দুজন হতে পারে, তিনজন হতে পারে বা বহুজন হতে পারে, তাই মধ্যম পুরুষের তিনটে দেখতে হচ্ছে। উত্তম পুরুষের ঠিক আমি, আমরা, আমরা দুজন, অর্থাৎ অনেকে হতে পারে, সেগুলোর জন্য একবচন জানতে হচ্ছে, দ্বিবচন জানতে হচ্ছে এবং বহুবচন জানতে হচ্ছে। আমি যেভাবে বলছি আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। তো চলো এটা আগে আমাদের ভালোভাবে মুখস্থ করে নেব, এবার এর সঙ্গে মিলিয়ে মিলিয়ে আমরা করব। এবার দেখো, প্রথমে আমরা ধরলাম ভূ ধাতু। যদি আমরা ধরি ভূ ধাতু, ভূ ধাতুর মানে কি? হওয়া। সেই হওয়া ধাতুর রূপ কি হয়? ভব। হওয়া ধাতুর রূপ কি হয়? ভব। এবার এই ভবটাকে আমরা প্রথম পুরুষের এক বচনের যে তি আছে তার সঙ্গে যুক্ত করব। তাহলে প্রথম পুরুষের আমরা যদি এক বচনের যে সূত্র আছে সেটা যদি ভবর সঙ্গে যোগ করে দেই, তাহলে কি হবে? ভব যুক্ত তি করে হচ্ছে ভবতি। প্রথম পুরুষের দ্বিবচনে কি আছে? তহ। তাহলে ভবর সঙ্গে যদি ত বিসর্গ যোগ করে দেই, তাহলে হয়ে যাচ্ছে ভবতহ। তাহলে এটা কার ক্ষেত্রে হচ্ছে? যদি দুজন ব্যক্তি থাকে তার জন্য। এবার দুজনের বেশি থাকলে বহু বচনে কি হচ্ছে? অন্তি। তাহলে ভবর সঙ্গে বয়ের সঙ্গে অযুক্ত হয়ে গেছে, সন্ধি হয়েছে, অযুক্ত অ করে অ হয়ে গেছে, এবার দন্ত নয় তয় হস্যই, তাহলে হয়ে গেল কি? ভবন্তি। তাহলে অন্তি, ভবন্তি। ঠিক একইভাবে মধ্যম পুরুষের কি আছে? মধ্যম পুরুষের সূত্র কি আছে? সূত্র মুখস্থ করতে হবে, নাহলে পারবে না। সূত্র মুখস্থ করলে এবার কি আছে? সি। মধ্যম পুরুষের এক বচনে আছে সি, তাহলে ভবর সঙ্গে সি যোগ করে দাও, ভব সি। তারপরে মধ্যম পুরুষের দ্বিবচনে কি আছে? থহ, তাহলে ভবর সঙ্গে থহ যোগ করে দাও, তাহলে ভবথহ। মধ্যম পুরুষের বহুবচনে কি আছে? থ, তাহলে ভবর সঙ্গে যোগ করে দাও, থ, হয়ে গেল ভবথ। তাহলে প্রথম পুরুষ মধ্যম পুরুষের রূপ কমপ্লিট। এবার উত্তম পুরুষের কি আছে? প্রথমে আমি, তাহলে ভ ব, তার সঙ্গে আমি যোগ করলে কি হবে? আকার ময় হস্যই, ভবামি। তারপরে কি আছে?
আবহ, তাহলে ভবর সঙ্গে আকার বহ যোগ করে দিলে হয়ে গেল ভবাবহ। তারপরে আবার পরেরটা কি আছে বহুবচনে, মহ, আম, তাহলে ভবর সঙ্গে আকার ম বিসর্গ যোগ করে দিলে হয়ে গেল ভবাম। তাহলে দেখো ভূ ধাতুর যে রূপ রয়েছে তাহলে কিন্তু আমরা নিজেরাই তৈরি করতে পারলাম। যদি আমরা সূত্র মনে করে নিই তাহলে কিন্তু আমরা নিজের থেকে তৈরি করতে পারবো। ঠিক একইভাবে আমরা যা আছে, যতগুলো ধাতু দেওয়া আছে, আমরা যদি বর্তমানকালের এটা ভালোভাবে শিখে যাই তাহলে যে কোনো ধাতুরূপ আমরা করতে পারবো। তো আমাদের পরীক্ষায় তাহলে কি আসবে, এখান থেকে এই যে সূত্রগুলো দেওয়া আছে এখান থেকে যেহেতু এমসিকিউ কোশ্চেন হবে, সেখানে ভূ ধাতুর বর্তমানকালের বলতে পারে মধ্যম পুরুষের রূপ কোনটা, মধ্যম পুরুষের দ্বিবচনের রূপ কোনটা, তখন কোনটা হবে, এটা হবে। ভূ ধাতুর প্রথম পুরুষের বহুবচনের রূপ কোনটা, তখন এটা হবে। তখন আমরা সূত্রটাকে লিখে নিয়ে নিজের থেকে প্রথমে লিখে নিতে পারবো, করে নিতে পারবো, এবং সেখান থেকে আমরা সঠিক অ্যান্সারটা করতে পারবো। তাই আমাদের এই বর্তমান কাল যে বোঝাচ্ছি সঠিকভাবে সূত্রটা মুখস্থ করে আমাদেরকে বুঝতে হবে। এই ভূ ধাতুর মতোই একইভাবে যদি আমরা গম ধাতু করি তাহলে গম ধাতুর কিভাবে হবে চলো দেখি। একবারে লট করা হচ্ছে যখন লটটা করেই নিই। এবার গম ধাতু, তাহলে গম ধাতু কীরকম হবে আমরা দেখব। গম ধাতু মানে কি, গম ধাতু মানে হচ্ছে যাওয়া, গম ধাতু মানে হচ্ছে যাওয়া। সেই যাওয়াটা রূপ কেমন হয়, গচ্ছ, গ চয় ছ, যাওয়ার রূপ হয় গচ্ছ। এবার এই গচ্ছকে ঠিক একই সূত্র আমাদের ফেলাতে হবে। প্রথম পুরুষের যখন আমরা একে যখন ফেলাবো, প্রথম পুরুষের এক বচন দ্বিবচন বহুবচনে, তাহলে প্রথম পুরুষের এই গচ্ছর সঙ্গে সূত্র কি ছিল, আরেকবার সূত্র লিখে নেব আমাদের মনে করার জন্য। তি, তহ, অন্তি, সি, থহ, থ, মি মানে আমি, মি, বশ, আবহ, আমহ, এটাই ছিল সূত্র। সেই সূত্রকে ঠিক একইভাবে আমরা এই গচ্ছর সঙ্গে ফেলাবো। তাহলে গচ্ছর সঙ্গে প্রথম পুরুষের এক বচনে কি আছে, তি, তাহলে কি হবে গচ্ছ তি। আবার গচ্ছ লিখে দাও প্রথমে, গচ্ছ। তারপরে মধ্যম পুরুষের প্রথম পুরুষের দ্বিবচনে কি আছে, তহ, তাহলে গচ্ছ তহ। গচ্ছর সঙ্গে কি যোগ করতে হবে, অন্তি, তাহলে গচ্ছন্তি। মধ্যম পুরুষে এবার করো, মধ্যম পুরুষের একইভাবে কি হবে, সি, তাহলে গচ্ছর সঙ্গে সি যোগ করে দেব, গচ্ছ সি। মধ্যম পুরুষের দ্বিবচনে থহ, তাহলে কি করব, গচ্ছ থহ। মধ্যম পুরুষের বহুবচনে গচ্ছর সঙ্গে থ, দেখো মধ্যম পুরুষের বহুবচনে থ, তাহলে গচ্ছর সঙ্গে থ, গচ্ছ থ। উত্তম পুরুষ, এবার উত্তম পুরুষের কি আছে, আমি, আবহ, আমহ। উত্তম পুরুষের তাহলে গচ্ছর সঙ্গে গচ্ছ লিখে দিলাম। এবার কি আছে, আমি, কি আছে আমি, তাহলে গচ্ছর সঙ্গে যোগ হয়ে যাবে আকার ময় হস্যই, তাহলে গচ্ছামি। গচ্ছর সঙ্গে দ্বিবচনে কি হচ্ছে, আব, তাহলে গচ্ছা বহ। বহুবচনে কি হচ্ছে, আমো, তাহলে কি হচ্ছে গচ্ছা, গচ্ছর সঙ্গে আকার ম বিসর্গ হয়ে গেল, তাহলে কি হয়ে গেল গচ্ছামহ। ঠিক একইভাবে যেভাবে দেখাচ্ছি এভাবে যদি তোমরা প্রত্যেকটা ধাতুরূপের বর্তমানকাল মানে ওই সূত্রটা মুখস্থ করার পর বর্তমানকাল করতে পারো তাহলে কিন্তু তোমরা নিজের থেকেই পারবে। তাহলে আমরা ভূ আর গম দেখে নিলাম, থাকলো কি পুজ এবং ক্রি। এই পুজ এবং ক্রি এই দুটো তোমাদের জন্য থাকলো। ঠিক একইভাবে বইয়ে দেওয়া আছে, তোমরা আমি যেভাবে বোঝালাম সেভাবে মিলিয়ে মিলিয়ে করবে, তাহলে কিন্তু কখনোই ভুল হবে না। আর যদি চাও যে ম্যাডাম না করে দিলেই ভালো হয় আমাদের, তাহলে আমি সে দুটোকেও বুঝিয়ে দেব, আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে
এইরূপ ক্লাস পেতে চাও যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দাও। তাহলে যখনই আমি যেইরূপ ভিডিও নিয়ে উপস্থিত হব সময় মতো সেগুলো তোমরা নোটিফিকেশান আকারে তোমাদের ফোনে পেয়ে যাবে। আর আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে আমার সমস্ত স্টুডেন্টদের জন্য বলবো আমার মোটিভেশনের জন্য অবশ্যই একটা লাইক করো এবং পারলে বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। আর এখানের সঙ্গে জুড়ে থাকলে অবশ্যই পরীক্ষার সময় বিভিন্ন ধরনের কোশ্চেন তোমরা অবশ্যই পাবে, সে 11 হোক আর 12 হোক। যারা আগের যে সমস্ত আমার সাজেশান ভিডিও আছে দেখতে পারো যে কত পার্সেন্ট সাজেশান আমার লেগেছে, সেগুলো দেখতে পারো যে সঠিক হয়েছে কিনা, কতটা লেগেছে সেগুলোও তোমরা চেক করতে পারো। তো চলো কথা না বাড়িয়ে, যতক্ষণ না আবার নতুন আমরা লোট নিয়ে উপস্থিত হচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।